মুভিটির শুরুতে আমরা দেখতে পাই প্রায় ৫০ বছর বয়সী একজন পুরুষ তার অর্ধেক বয়সী এক মেয়ের প্রেমে পড়েন। এই মেয়ের নাম আয়েশা। ডেদে পেয়ার দে ওয়ানে আশিস তার স্ত্রী মঞ্জু থেকে আলাদা হয়েছিলেন, কিন্তু কাগজে কলমে কোনো ডিভোর্স হয়নি। যখন তিনি তার তরুণী প্রেমিকাকে বিয়ে করার উদ্দেশ্যে মঞ্জু এবং সন্তানদের সামনে হাজির হন, তখন পরিস্থিতি কৌতুক এবং নাটক তৈরি করেছিল। কিন্তু সেখানে সবকিছু মিটে যায় এবং রকুলপ্রীত সিং অর্থাৎ আয়েশা এবং আশিস আবারও একসাথে হন। তবে দিদি পেয়ার দে 2 এর গল্প একটি নতুন পথে এগোয় এবং একটি নতুন রোমাঞ্চ নিয়ে এগিয়ে চলে। এখন আশিসকে আয়েশার পরিবারের সাথেও দেখা করতে হবে, কারণ আয়েশা তার পরিবারকে আশিস সম্পর্কে কিছুই জানায়নি এবং তিনি যার প্রেমে পড়েছেন তার বয়স তার দ্বিগুণ। এটা তাদের বলাটাও খুব বেমানান হবে। তাই আয়েশা আশিসের সাথে কথা বলে এবং বলে, আমি সঠিক সময়ের অপেক্ষায় আছি। আয়েশা জানায় যে তার ননদ কিট্টু গর্ভবতী এবং তার প্রসব খুব শীঘ্রই হবে, আর সে তখনই তাদের সবকিছু জানাবে যখন কিট্টুর ডেলিভারি হবে। তার পরিকল্পনা ছিল যখন আমি তাদের এটা বলবো তখন তারা আগে থেকেই খুশি থাকবে এবং আমার বয়স সংক্রান্ত বিষয়ে বেশি প্রতিক্রিয়া দেখাবে না। আয়েশা একটি নিখুঁত পরিকল্পনা করেছিল এবং এখন কয়েকদিন পর আয়েশা চণ্ডীগড়ে পৌঁছায়। এদিকে আমাদের আশিস তখনও লন্ডনে রয়েছে। এরপর যদি আয়েশার পরিবারের কথা বলি, তারাও বেশ ধনী। আয়েশার বাবার নাম রাকেশ এবং মায়ের নাম অঞ্জু। আয়েশার রোহান নামে একটি ভাইও আছে এবং তার বৌদি কিট্টু, যার প্রসব খুব শীঘ্রই হতে চলেছে। আয়েশা সেখানে পৌঁছে দেখে যে কিট্টুর সবাই খুব যত্ন নিচ্ছে, কারণ রাকেশ এবং অঞ্জু শীঘ্রই দাদু দিদা হতে চলেছেন। আয়েশা যখন বাড়িতে পৌঁছায়, সে তার বৌদি কিট্টুকে সব কথা জানানোই সঠিক মনে করে এবং তার পরিকল্পনাও জানায় যে কিট্টুর ডেলিভারির পরেই সে তার পরিবারের সদস্যদের অর্থাৎ তার বাবা মাকে সব জানাবে। ততক্ষণ পর্যন্ত আয়েশা তার পরিবারের সাথে থাকে এবং তাদের সাথে অনেক মজা করে। কিন্তু আয়েশার এই গোপন কথাটি বেশি দিন গোপন থাকে না, কারণ একদিন কিট্টু কথায় কথায় তার বাবা মাকে এই সমস্ত কথা জানিয়ে দেয়। কিট্টু জানে যে আয়েশা গত 6 মাস ধরে একটি সম্পর্কে আছে এবং তারা একসাথেও থাকছে। সে এটা জানাতে ভয় পাচ্ছে এবং তার ডেলিভারির জন্য অপেক্ষা করছে। রাকেশ এবং অঞ্জু এটা শুনে পুরোপুরি অবাক হয়ে যান, কারণ তারা খোলা মনের মানুষ, তারা শিক্ষিত এবং আজকের প্রজন্মের চিন্তা ভাবনা রাখেন। তারা মনে করলেন, আমরা চেয়েছিলাম তুমি আমাদের বাবা মা নয় বন্ধু মনে করবে এবং সব কথা বলবে, কিন্তু এত বড় একটা কথা কেন জানাতে চাইছিলে না? তখন আয়েশা তার বাবা মাকে সব বলতে শুরু করে যে সে আশিস নামের একটি ছেলেকে ভালোবাসে এবং তারা গত 6 মাস ধরে একসাথে থাকছে। সে জানাতে চায়নি কারণ ছেলেটি তার থেকে কিছুটা বড়। এখন রাকেশ এবং অঞ্জু যখন এই সব কথা শোনেন, তখন তারা বলেন যে এই সবের কোনো গুরুত্ব নেই। আজকের প্রজন্মের সবাই শিক্ষিত এবং সবাই এসব বোঝে, আর প্রত্যেক বাবা মায়েরই এটা বোঝা উচিত। তখন আয়েশা বলে যে ছেলেটি ডিভোর্সি এবং তার 2টি সন্তানও আছে। আর এই কথা শুনে অঞ্জু এবং রাকেশ কিছুটা প্রতিক্রিয়া দেখান, তবুও তারা তার মেয়েকে বোঝার চেষ্টা করছিলেন। এরপর তারা তার মেয়েকে বলেন যে তুমি যত তাড়াতাড়ি সম্ভব আশিসকে এখানে ডাকো, কারণ আমরা তার সাথে দেখা করতে চাই। আয়েশা তার বাবা মাকে সব জানালেও স্পষ্টভাবে কিছু জানায়নি, যেমন তার প্রেমিকের বয়স প্রায় 52 বছর এবং তার 2টি সন্তানও অনেক বড়। আয়েশা এই সমস্ত কথা আশিসকেও জানিয়েছিল যে তোমাকে সেখানে নিজের বয়স বলতে হবে না, হিরো সাজার চেষ্টা করো না, তোমাকে নিজের বয়স লুকাতে হবে। আশিস আয়েশাকে বলে, আমার কেন জানি মনে হচ্ছে তুমি তোমার বাবা মাকে অনেক মিথ্যে বলেছ। আয়েশা বলে সে মিথ্যে বলেনি, সে শুধু সত্যিটা লুকিয়ে রেখেছে। এটা শুনে আশিস বলে যে সত্যিটা লুকানো একটা বড় মিথ্যে। অন্যদিকে আমরা দেখতে পাই যে রাকেশ এবং অঞ্জু আশিস এবং আয়েশার জন্য অপেক্ষা করছিলেন, আর এখানে আশিস যখন প্রবেশ করে তখন তার আসল রূপে যে হাসি ছিল সেটা এখন সম্পূর্ণ নকল হয়ে যাচ্ছে। রাকেশ এবং অঞ্জু একেবারেই বিশ্বাস করতে পারছিলেন না যে মেয়েটি যাকে এনেছে সে আসলে তাদেরই বয়সী। এখন যেহেতু রাকেশ এবং অঞ্জু এখানে প্রথমবারের মতো আশিসের সাথে দেখা করছিলেন, তাই তাদের মধ্যে তেমন কোনো কথা বলার ছিল না। এবার আয়েশা আশিসকে সব বুঝিয়ে দেয় যে তার বাবা মার সামনে তাকে কি কি বলতে হবে, কিন্তু আশিস বলে যে যদি তারা আমাকে কিছু জিজ্ঞেস করে তাহলে আমি তাদের সত্যিটা বলবো, কিন্তু আয়েশা তাকে মানা করে। আয়েশা বলে, তুমি যখন আমাকে তোমার বাড়িতে নিয়ে গিয়েছিলে তখন তুমি মঞ্জুকে বলেছিলে যে আমি তোমার সেক্রেটারি, সেটা কি ছিল? আশিস বলে, আমি তোমার থেকে বড় আর তোমারও সত্যিটা বলা উচিত। যদি তুমি মিথ্যে বলে এবং কিছু লুকানোর চেষ্টা করো তাহলে তারা মনে করবে আমি তোমাকে এই সমস্ত কিছু শেখাচ্ছি। তো রাকেশ এবং অঞ্জু খুব অবাক হলেন এবং আরো চিন্তিত হলেন, কারণ আশিসের বয়স প্রায় 50 বছর হবে। সেই কারণেই তারা আমার বয়স জানার চেষ্টা শুরু করেন, কিন্তু যখনই তারা বয়স সংক্রান্ত কোনো প্রশ্ন করেন আয়েশা সেখানে প্রসঙ্গ পাল্টে দেয়। তবে সত্যি বলতে রাকেশের কাছে আশিসকে খুব অদ্ভুত লাগছিল, কারণ রাকেশ এমন প্রথম ব্যক্তি দেখেছিল যে ডাল খায় না, আর এটাই তার কাছে খুব অদ্ভুত লাগছিল। এখানে অঞ্জু এবং রাকেশ নিজেদের মধ্যে কথা বলেন। তারা এখানে আশিসের বয়স জানতে চাইছিলেন। এতটাই রাগ হয়েছিল যে তাদের মনে হচ্ছিল সরাসরি আশিসকে জিজ্ঞেস করে বসেন তার বয়স কত, কিন্তু মেয়ে যখন পছন্দ করেছে তাহলে এভাবে সরাসরি জিজ্ঞেস করলে তারা হয়তো খুব খারাপ অনুভব করতে পারে। এখন যখন সবাই একসাথে বসে খাবার খাচ্ছিল তখন আমরা দেখতে পাই যে রাকেশের কাছে একটি ফোন আসে এবং আমরা জানতে পারি যে রাকেশ একজন লোকে নিয়োগ করেছিল আশিসের বয়স, তার পটভূমি এবং তার সমস্ত তথ্য বের করার জন্য। তো বন্ধুরা, রাকেশ জানতে পারেন যে আশিসের বয়স প্রায় 52 বছর, আর বড় কথা হলো সে একজন এনআরআই এবং একজন ভালো ইনভেস্টমেন্ট ম্যানেজার, অর্থাৎ টাকা পয়সা বেশ ভালোই আছে। কিন্তু এই সমস্ত কথা সবাই শুনে ফেলে, যার কারণে আয়েশার খুব খারাপ লাগে। সে তার বাবা মায়ের উপর চেঁচিয়ে ওঠে এবং তাদের বলে যে সামনাসামনি কথা বলুন, কিন্তু রাকেশ এবং অঞ্জু চুপচাপ ঘরে চলে যান। সেখানে গিয়ে তারা দুজন আলোচনা করেন যে আয়েশা যাকে এনেছে সে আমার থেকে মাত্র 1 বছরের ছোট। আয়েশা এমন কাউকে কেন নির্বাচন করবে যার মেয়াদ পুরনোর সময় এত কাছাকাছি? রাকেশের একেবারেই এই লোকটিকে পছন্দ হয়নি এবং তিনি কোনোতেই আয়েশাকে তার সাথে বিয়ে করতে দিতে পারবেন না। তখন তারা আয়েশাকে তাদের কাছে ডাকেন এবং
তাদের সাথে তুমুল ঝগড়া হয়, আয়েশাও কম যায় না, সে আশিসের পক্ষ নেয় এবং তার পরিবারের সদস্যদের সাথে ঝগড়া শুরু করে। কিন্তু এরপর আমরা দেখতে পাই যে হঠাৎ কিট্টুর প্রসব বেদনা শুরু হয় এবং তারপর তাকে সাথে সাথে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। জানা যায় কিট্টু একটি কন্যা সন্তানের জন্ম দিয়েছে, যার কারণে এই তর্কাতর্কি কিছু সময়ের জন্য থেমে যায় এবং এই সমস্ত লোকেরা খুব খুশি হন। কিট্টুর বাবা মাও এখানে তাদের নাতনিকে দেখতে আসেন এবং তারা যখন এখানে আশিসের সাথে দেখা করেন তখন রাকেশ তাদের বলেন যে আশিস আসলে তার ছোটবেলার বন্ধু। রাকেশ বলেন যে আমরা একটি পার্টির আয়োজন করেছি যেখানে আপনাদেরও আসতে হবে। এখন বাড়ি পৌঁছানোর সাথে সাথে আশিস তার প্রিয় বন্ধু রৌনককে এই সমস্ত কথা জানায়। রৌনক তাকে পরামর্শ দেয় যে যা হচ্ছে হতে দাও, ঠিক যেমন তুমি মেয়েটিকে পটিয়েছিলে তোমাকে মেয়ের বাবা মাকেও পটাতে হবে, তবেই তুমি তাদের চোখে হিরো হতে পারবে। এখন আশিস ভাবতে শুরু করে যে সে কিভাবে আয়েশার বাবা মায়ের সামনে হিরো হতে পারে। পরের দিন সকালে আমরা আশিসকে খুব ভোরে রান্নাঘরে আসতে দেখি, কারণ সে রাকেশ এবং অঞ্জুকে মুগ্ধ করার জন্য প্রাতরাশ তৈরি করে। সে তাদের বলে যে সে রান্না করতে খুব ভালোবাসে, তাই আজ সে তাদের জন্য নাস্তা তৈরি করে দেবে। এখন সে এখানে নাস্তা এনে রাকেশ এবং অঞ্জুর সামনে রাখে। আর কিছু জানতে চান নাকি আমি আপনার জন্য এই গল্পের বাকি অংশ অনুবাদ করে দেব? কিন্তু কথা বলার মতো কিছু ছিল না। আর এখানে আশিস আয়েশার মা অর্থাৎ অঞ্জুকে কখনো ভাবি, কখনো মাম্মি, আবার কখনো সিস্টার বলে ডাকছিলেন। তিনি বুঝতে পারছিলেন না যে তাদের কি বলে সম্বোধন করা উচিত, কারণ তারা সবাই একই বয়সের। তিনি বুঝতে পারছিলেন না কিভাবে তাদের সম্বোধন করবেন। আর এইসব শুনে রাকেশ এবং আশিসও পুরোপুরি অবাক হয়ে যান। এবার কিট্টুর বাবা মা একটি বড় পার্টির আয়োজন করেছিলেন, যেখানে রাকেশও গিয়েছিলেন, আশিসও তার সাথে এখানে গিয়েছিল, আয়েশাও তার সাথে উপস্থিত ছিল। সে তার কাছাকাছি যাওয়ার চেষ্টা করছিল, কিন্তু আশিস তাকে দূরে সরিয়ে দেয়, কারণ লোকেরা তাদের একসাথে দেখলে ভুল বুঝতে পারে। কেননা রাকেশ আশিসকে তার ছোটবেলার বন্ধু হিসাবে পরিচয় দিয়েছেন। তখন রাকেশ লক্ষ্য করেন যে একজন লোক বারবার আয়েশার দিকে নোংরা দৃষ্টিতে তাকাচ্ছে। তখন রাকেশ এই জিনিসটা সহ্য করতে পারেন না। তিনি সেই লোকটির কাছে যান এবং তাকে নির্মমভাবে মারতে শুরু করেন। আশিস এসে রাকেশকে এইসব করা থেকে থামান, কিন্তু রাকেশ খুব রাগান্বিত ছিলেন। আশিস তার সামনে আসার পরেও তিনি খুব রেগে যান, কিন্তু এই রাগের পেছনের কারণটা আয়েশা বুঝতে পেরেছিলেন। তারা যখন বাড়ির দিকে ফিরছিল তখন সে তার বাবাকে থামায় এবং তার সাথে কথা বলে যে যদি মানতেই হয় তবে আশিসকেই মারো, কারণ আমি জানি তুমি ওর জন্যই রেগে আছো। এখানে রাকেশ এবং আয়েশার মধ্যে উত্তপ্ত বাদনোবাদ হয়। ঝগড়াটা এতটাই বিপজ্জনক ছিল যে আয়েশা বাড়ি ছেড়ে যাওয়ার সিদ্ধান্ত নেয়, আর রাকেশও তাকে আটকাতে গেলেন না, কারণ তার মনে হয়েছিল আয়েশা অনেক পাল্টে গেছে। রাকেশ অনুভব করলেন যে হয়তো আয়েশা তার বোঝানোর পরেও বুঝবে না, তাই সে তার ব্যাগ গুছিয়ে আশিসের সাথে লন্ডনে ফিরে আসে। লন্ডনে আসার পরও আয়েশা আশিসের সাথে কথা বলে যে যা হয়েছে তা খুবই ভুল হয়েছে, কিন্তু আমার বাবা আমাকে ফিরিয়ে নিতে কখনো আসবেন না, আর আমিও ফিরে যাব না। এরপর আমরা দেখতে পাই যে আয়েশার বাবা রাকেশ লন্ডনে এসেছেন এবং তিনি আয়েশাকে ফিরিয়ে নিতে এসেছেন। এটা দেখে সবাই অবাক হয়ে যায়। এখানে তিনি হাত জোর করে আয়েশা এবং এমনকি আশিসের কাছেও ক্ষমা চান। এখানে আয়েশা এবং রাকেশ একে অপরের সাথে জড়িয়ে ধরে অনেক কাঁদে। আয়েশা তাকে ক্ষমা করে দেয় এবং রাকেশ বলেন যে এখন আমি তোমাদের দুজনের বিয়ে তাড়াতাড়ি দিয়ে দেব, কারণ তোমাদের চিরকাল একে অপরের সাথে থাকতে হবে। কিন্তু রৌনক এবং আশিস কিছুতেই বিশ্বাস করতে পারছিলেন না যে কিভাবে রাকেশ এই সমস্ত কথায় রাজি হতে পারলেন। আর আশিস এবং রৌনকের যে সন্দেহ ছিল তা একেবারেই সঠিক ছিল, কারণ এখানে আমরা দেখতে পাই যে রাকেশ এবং অঞ্জু এভাবে হার মানেননি। এটা তাদের জন্য একটি যুদ্ধে পরিণত হয়েছিল। লন্ডনে আসার আগে তারা কিছু জিনিস ভেবে রেখেছিলেন। রাকেশ বুঝতে পেরেছিলেন যে তার মেয়ে এত কথা বলতে পারে না। আয়েশা রাকেশকে যে সমস্ত কথা বলেছিল, রাকেশ বলেন যে সে বলছিল ঠিকই, কিন্তু আমার মনে হচ্ছিল আশিসই এই সমস্ত কথা বলছে, এবং আমার মনে হয় আশিসও চাইতো যে আমাদের মধ্যে যেন ঝগড়া হয়, তারপর আয়েশা যেন চিরকালের জন্য তার হয়ে যায়। কিন্তু আমি এটা হতে দেব না। যখন আয়েশা জন্ম নিয়েছিল এবং যখন সে আমার হাতে এসেছিল তখন আমি শপথ করেছিলাম যে আমি তাকে সবকিছু থেকে রক্ষা করব, তাই আমি আশিসকে এভাবে জিততে দেব না। আমার অহংকার হয়তো হেরে যেতে পারে, কিন্তু আমি এই যুদ্ধে জয়ী হব। আর এই পরিকল্পনা মাথায় রেখেই রাকেশ আয়েশা, আশিস এবং রৌনককে এখানে এনেছিলেন। আর এখানে অঞ্জু এবং রাকেশ আয়েশা এবং আশিসের প্রতি এমনভাবে ভালোবাসা প্রকাশ করছিলেন যেন সবকিছু ঠিক আছে, কিন্তু অঞ্জু এবং রাকেশ এখানে কেবল অভিনয় করছিলেন। তাদের ভেতরে কি চলছে তা কেউ জানে না। এবার কিট্টু যেহেতু বাড়ি ফিরে আসছিল, তাই রাকেশ তার গ্রামে যান। তারা সেখানে গিয়ে উৎসব পালন করতে যাচ্ছিলেন এবং সবাই একত্রিত হতে যাচ্ছিলেন। তখনই আমরা আদি নামের একজন সুদর্শন যুবককে সেখানে প্রবেশ করতে দেখি। আদি আসলে রাকেশের বন্ধুর ছেলে, যে আয়েশার খুব ভালো বন্ধু। রৌনক এবং আশিস এই নিয়ে নিজেদের মধ্যে কথা বলে যে এই ছেলেটিকে নিশ্চয়ই রাকেশ এখানে এনেছেন, যে অবশ্যই আয়েশাকে পটাতে চেষ্টা করবে। তো এরপর আমরা দেখতে পাই যে আয়েশা এবং আদি ছোটবেলার বন্ধু ছিল এবং দুজনের অনেকদিন পর দেখা হয়েছে, তাই তারা দুজন একসাথে অনেক সময় কাটায়। কিন্তু এইসব দেখে আশিসের খুব খারাপ লাগছিল। রৌনক তাকে বোঝানোর চেষ্টা করছিল যে এই যে ছেলেটি এসেছে সে হয়তো আয়েশাকে নিয়ে যাবে, কিন্তু আশিস তা বিশ্বাস করেনি। তো এখানে আয়েশা এবং আদি যেমন একসাথে সময় কাটাচ্ছিল, তেমনি অঞ্জু এবং রাকেশও খুব মজা করছিলেন। কিন্তু অন্যদিকে আশিসের একেবারেই
কিছুতেই ভালো লাগছিল না। এখন ধীরে ধীরে আশিস বুঝতে শুরু করে যে বাস্তবে রাকেশ আদিকে ডেকেছিলেন যাতে সে আশিসকে এখান থেকে সরিয়ে দিতে পারে। এখন একদিন সব সীমা পেরিয়ে যায়, তাই আশিস রাকেশের সাথে কথা বলতে যায়। আশিস এখানে সরাসরি রাকেশের সাথে কথা বলেছিলেন যে আসলে আদি এখানে আয়েশার জন্য এসেছে এবং তার মনে হয় যে আপনি তাকে ডেকেছেন। রাকেশ এতে রাজি হন এবং বলেন যে সে তার বিয়েতে তোমাকে হস্তক্ষেপ করতে দেবে না, কারণ সে তাকে এমন কারোর সাথে রাখতে চায় যে সারা জীবন তাকে সাপোর্ট করবে। তুমি তো আর কিছুদিন পর বুড়ো হয়ে যাবে। আশিস বলে যে আমি তাকে খুব ভালোবাসি এবং সেও আমাকে খুব ভালোবাসে। রাকেশ তাকে জিজ্ঞেস করেন তোমার কি মনে হয় যদি তুমি আয়েশার সাথে দেখা না করতে তাহলে কি সে অন্য কাউকে খুঁজে পেত না? তোমাকেও ছাড়া সে অন্য কাউকে খুঁজে নিত আর তার সাথেই থাকতো। তো এখানে আশিস ও রাকেশের কাছে একটি প্রতিশ্রুতি দেয়। সে বলে যে যদি আয়েশা এবং আদি একসাথে হয় তাহলে সে আর ফিরে তাকাবে না, সে এগিয়ে যাবে এবং সে আয়েশাকে পাওয়ার চেষ্টাও করবে না। তবু সবকিছু ঠিকঠাক চলছিল না, কারণ এখনো আয়েশা আদিকে নিয়ে ঘুরে বেড়াচ্ছিল এবং কোথাও না কোথাও আদি আয়েশার প্রেমে পড়ে গিয়েছিল। হয়তো দুজনে একে অপরকে পছন্দ করতে শুরু করেছিল। এদের পছন্দ এতটাই বেড়ে গিয়েছিল যে একদিন দুজনে চুম্বন করছিল এবং একদিন আশিস এই সমস্ত দেখে ফেলে। যখন সে এই সমস্ত জিনিস দেখলো তখন সে পুরোপুরি হতভম্ব হয়ে যায়। সে এইসব জিনিস দেখতে পারল না। সে সাথে সাথে তার ব্যাগ গুছিয়ে এখান থেকে চলে যেতে শুরু করে। আয়েশা তাকে থামাতে অনেক চেষ্টা করে, তাকে বোঝানোর চেষ্টা করে যে যা হয়েছে তা একটা ভুল ছিল, আমাদের মধ্যে এমন কিছুই নেই, তুমি সবসময় এইভাবে পালিয়ে যাও, তুমি এক নম্বর পলাতক, তুমি কি আমার জন্য লড়তে পারো না? আশিস বলে যে আমি সেই অধিকার হারিয়ে ফেলেছি। এই বলে সে এখান থেকে চলে যায়। লন্ডনে যাবার পর আশিসের অবস্থার কোনো উন্নতি হয়নি, কারণ হৃদয় ভাঙলে একজন মানুষের কি হয় তা শুধুমাত্র আশিসই বুঝতে পারে। অন্যদিকে আমরা দেখতে পাই যে আয়েশার অবস্থা ভালো ছিল না। সে পাগলের মতো হয়ে যাচ্ছিল এবং আশিস তার সাথে কথাও বলছিল না, এমনকি সে হয়তো কথা বলতে চাইছিল না। তো এখন আয়েশাও তার জীবনে এগিয়ে যেতে চায়। সে সবার সামনে আদিকে বিয়ের প্রস্তাব দেয় এবং এখানে আদিও হ্যাঁ বলে দেয়, যার কারণে এখন তাদের বিয়ের প্রস্তুতিও শুরু হয়ে গিয়েছিল এবং মাত্র 4-5 দিনের মধ্যেই তাদের বিয়ে হওয়ার কথা ছিল। এরপর আয়েশা রৌনককে ফোন করে, তাকে বলা হয় যে আশিসের বাড়িতে যেই সমস্ত জিনিসপত্র আছে সেগুলি যেন ফিরিয়ে নিয়ে আসা হয়। আর তাদের মধ্যে আরো কিছু আলোচনা হয়েছিল, কিন্তু আপাতত এইটুকুই আমাদের জানানো হয়েছে। তো আদি এবং আয়েশার বিয়ের প্রস্তুতি শুরু হয়ে গিয়েছিল, দুইজন একসাথে থাকতে শুরু করেছিল। কিন্তু একটা জিনিস রাকেশের ভেতরে ভেতরে কুড়ে কুড়ে খাচ্ছিল, তা হলো সে তার মেয়ের সাথে বিশ্বাসঘাতকতা করেছে। এখানে রাকেশের ছেলে রোহনও তার বাবা রাকেশকে একই কথা বলছিল যে তুমি যেভাবে তোমার মেয়ে আয়েশার সাথে বিশ্বাসঘাতকতা করছো, আমি এখানে শপথ করছি যে আমি আমার এই মেয়ের সাথে কখনো বিশ্বাসঘাতকতা করব না এবং সবসময় তার জন্যই তাই করব যেটা তার পছন্দ। আমি তাকে সাপোর্ট করব এবং তাকে বলবো কোনটা ঠিক, কিন্তু আমি কখনো তার সাথে তোমার মতো বিশ্বাসঘাতকতা করব না। কোথাও না কোথাও রাকেশেরও এইসব বিষয় খুব খারাপ লাগছিল। এবার এখানে সঙ্গীতের দিন আমরা দেখতে পাই যে আয়েশা একটি নাচের পরিবেশনা দিচ্ছে যেটা তার বাবার জন্য ছিল। এই পরিবেশনা দেখে রাকেশের চোখে জল চলে আসে। সে ভাবছিল যে যে মেয়ে তাকে এত ভালোবাসে সে কিভাবে তার সাথে বিশ্বাসঘাতকতা করতে পারলো, কারণ সবাই স্পষ্টভাবে দেখতে পাচ্ছিল যে কোনে আয়েশা মোটেও খুশি ছিল না। এবার সঙ্গীতের পর আমরা দেখতে পাই যে আয়েশা তার ঘরে বসে কাঁদছিল। ঠিক তখনই আয়েশার মা অঞ্জুর এখানে আসেন। অঞ্জু তখন তার স্বামী রাকেশের সাথে কথা বলছিলেন। তখন সে দেখলো যে আয়েশা কাঁদছে, তখন সে তার সাথে কথা বলে। আয়েশা বলে যে সে খুব বিভ্রান্ত। সে বলছিল যে সে এখনো আশিসকে ভুলতে পারেনি, সে এখনো আশিসকে ভালোবাসে এবং রাগের মাথায় সে আদিকে বিয়ে করার সিদ্ধান্ত নেয়, যেটা এখন তার মনে হচ্ছে সম্পূর্ণ ভুল। তবুও সে এই বিয়ে করবে, কারণ তার বাবা চায় এই বিয়েটা হোক এবং সবার ওপরে রয়েছে আমার বাবা, তাই আমি অবশ্যই এই বিয়ে করব। যদিও আমি এখনো আশিসকে ভালোবাসি, তবু আমি আমার বাবার জন্য এই বিয়ে করব। এরপর আমরা দেখতে পাই যে কলটা বিচ্ছিন্ন হয়নি। অঞ্জু যখন রাকেশের সাথে কথা বলছিলেন তখন কলটা বিচ্ছিন্ন হয়নি এবং রাকেশ এইসব শুনেছিলেন। এই কথাগুলো শুনে রাকেশের খুব খারাপ লাগে। সে ভেতরে ভেতরে ভাবছিলেন যে তিনি কিভাবে এত খারাপ বাবা হতে পারেন। রাকেশ খুব কান্না করছিলেন। তখন অঞ্জু এখানে আসে। তিনি অঞ্জুকে বলেন যে আমি তাকে কথা দিয়েছিলাম যে আমি কখনো তার সাথে বিশ্বাসঘাতকতা করব না, এখনো দেরি হয়নি, আমি আমার মেয়ের জন্য সবকিছু ঠিক করে দেব। তাই আমি আশিসকে ফিরিয়ে আনতে লন্ডন যাচ্ছি যাতে আমি তাকে আয়েশার সাথে বিয়ে দিতে পারি। অন্যদিকে আমরা রৌনক এবং আশিসকে একে অপরের সাথে কথা বলতে দেখি। আশিস বলে যে আমি আয়েশাকে এভাবে যেতে দেব না, সে যদি আমার হয় তবে আমি তাকে ছিনিয়ে এনে এখানে নিয়ে আসব, কিন্তু আমি সেই বিয়ে হতে দিতে পারি না। সে অবশেষে সিদ্ধান্ত নিয়েছে যে এখন সে ভারতে যাবে এবং আয়েশার বিয়ে ভেঙে তাকে বিয়ে করবে। তো অন্যদিকে রাকেশও লন্ডনে যাবার জন্য পুরোপুরি প্রস্তুত ছিলেন। তখনই আমাদের আয়েশাকে দেখানো হয় এবং এখানে একটি ভীষণ জোরালো ফ্ল্যাশব্যাক দেখানো হয় এবং আমরা জানতে পারি যে আয়েশার একটি ভীষণ বড় পরিকল্পনা ছিল। ফ্ল্যাশব্যাক সিনে আমাদের দেখানো হয় যে আয়েশা যখন আদির সাথে ডিস্কোতে যাচ্ছিল তখন সে রাকেশ এবং আশিসের মধ্যে সমস্ত কথোপকথন শোনা
শুনে ফেলে এবং সে রাকেশের করার সমস্ত পরিকল্পনাও শুনে ফেলে এবং সে এটাও শুনেছিল যে আশিস বলেছিল যে যদি সে আদির সাথে একসাথে হয় তাহলে সে আর ফিরে তাকাবে না। সেই কারণে আয়েশাকে এই সমস্ত পরিকল্পনা করতে হয়েছিল। তো এতক্ষণ আয়েশাকে আদির সাথে প্রেম করতে যা দেখেছেন তা কিন্তু সম্পূর্ণ ভুল ছিল। যখন তারা ডিস্কোতে যাচ্ছিল এবং আয়েশা আদির ঘরের দরজা বন্ধ করেছিল তখন আসলে ভেতরে কোনো রোমান্স ছিল না, বরং আয়েশা আদিকে খুব ভালোভাবে পিটিয়েছিল এবং তাকে দিয়ে সবকিছু স্বীকার করিয়েছিল এবং আদিও সব জানিয়েছিল যে আসলে রাকেশ আঙ্কেল আমাকে এখানে এনেছিলেন যাতে আমি তোমার মন জয় করতে পারি। সে বলতে চেয়েছিল যে তুমি একজন বুড়ো লোকের প্রেমে পড়ে গেছো, রাকেশ আঙ্কেল আমাকে তোমার মন জয় করার জন্য এখানে পাঠিয়েছেন। এই কথাগুলো শোনার পর আয়েশা তাকে বলে যে এখন তুমি শুধু তাই করবে যেটা আমি তোমাকে বলবো। তো তাদের মধ্যে যা কিছু ঘটেছিল তার সবই পরিকল্পনার অংশ ছিল। যে চুম্বনটি হয়েছিল সেটাও পরিকল্পনার অংশ ছিল, কারণ আয়েশা দেখেছিল যে তার বাবাও পরিকল্পনা করেছেন, তাই এভাবে সেও পরিকল্পনা করতে পারে এবং এখন আয়েশাই জিততে যাচ্ছিল। তো এখন বর্তমানে রাকেশ আশিসকে নিতে এয়ারপোর্টে যান, কিন্তু আশিস বলে যে সে এখানে বুদ্ধি দিতে আসেনি, বরং সে বিয়ে ভাঙতে এসেছে। কিন্তু রাকেশ বলে যে সেও বিয়ে ভাঙতে চায় এবং আয়েশার সাথে বিয়ে দিতে চায়, কারণ সে একজন ভালো বাবা এবং সে তার মেয়েকে তার ভালোবাসার সাথে পরিচয় করিয়ে দিতে চায়। তো বাড়িতে পৌঁছানোর পর তাদের মধ্যে অনেক পারিবারিক নাটক হয়, অনেক ড্রামা ঘটে এবং তারপর শেষে সবাই জানতে পারে যে এই সব আসলে আয়েশার একটি পরিকল্পনা ছিল এবং এই পরিকল্পনায় সবাই জড়িত ছিল, এমনকি রৌনকও ছিল এবং রাকেশের স্ত্রী অর্থাৎ অঞ্জুও ছিল। তো এখন এই বিয়েটা থেমে যায়, যা থামানো একেবারেই নিশ্চিত ছিল এবং এখন আশিস এবং আয়েশার বিয়ে শীঘ্রই হতে যাচ্ছিল এবং এর সাথেই ছবিটি এখানে শেষ হয়। আমি আশা করি বন্ধুরা আপনাদের এই ভিডিওটি ভালো লেগেছে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তবে ভিডিওটিতে লাইক করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করুন যাতে আপনারা এই ধরনের নতুন এবং তাজা কন্টেন্ট পেতে থাকেন। দেখা হবে আরও একটি দারুণ ভিডিওর সাথে, ততক্ষণ পর্যন্ত আমাদের চ্যানেলে যুক্ত থাকুন। ধন্যবাদ।